আমরা প্রথম ক্লাসে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম বায়োলজির ক্লাস 11-এর ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা সিলেবাস ব্রেক বলেছি এবং প্রত্যেকটা সিলেবাসের ইউনিট ধরে আমি তোমাদেরকে বলে দিয়েছি কিভাবে কিভাবে মনে রাখবে। নিশ্চয়ই তোমরা খাতা পেন নিয়ে আবার বসে গেছো, কারণ আবারও বলছি বায়োলজির প্রথম থেকে কিন্তু খাতা পেন রাখতে হবে, নিটের দিকে তাকিয়ে প্রত্যেকটা পয়েন্টগুলো কিন্তু খাতায় নোট করতে হবে, তাহলেই আমরা আজকের থেকেই নিটের আবার প্রিপারেশন শুরু হয়ে গেল। সেক্ষেত্রে আমরা প্রথম যেটা আলোচনা করছি সেটা ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস, অর্থাৎ এই যে লিভিং অর্গানিজমসের যে বিভিন্নতা, সেই বিভিন্নতার উপরে আমরা ডিপেন্ড করতে গেলে আগে লাইফ সম্পর্কে জানতে হবে, সায়েন্স অফ লাইফ। সায়েন্স অফ লাইফ, লাইফ বলতে গেলে আগে বুঝতে হবে লিভিং অ্যান্ড নন লিভিং থিংস, অর্থাৎ লিভিং আর নন লিভিং থিংসের মধ্যে চিন্তা করতে গেলে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে লিভিং থিংস তার সেল স্ট্রাকচার থাকবে, তার রিপ্রোডাকশন থাকবে, তার লোকোমোশন থাকবে, তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থাকবে। নন লিভিং থিংসের এগুলো থাকে না। তো ইন্ট্রোডাকশনের জায়গায় আমি একটু বায়োলজি সম্পর্কে বলি। ফাদার অফ বায়োলজি, এটা নোট করো তোমরা, অ্যারিস্টটলকে আমরা বলি ফাদার অফ বায়োলজি। তিনি বায়োলজি শব্দটি প্রথম প্রয়োগ করেন, এবং প্রথম প্রয়োগ করেন বলা ভুল, অ্যারিস্টটল প্রথম প্রয়োগ করেন, ইনভেন্টর। 1801 সালে অ্যারিস্টটল প্রথম বায়োলজি শব্দটি ব্যবহার করেন, ল্যামার্ক। আর অ্যারিস্টটলকে ফাদার অফ বায়োলজি বলা হচ্ছে এই কারণেই তিনি জুলজি, বোটানি, ফিজিওলজি সম্পূর্ণ ব্যাপারটার উপরে একটা আলোকপাত করেছিলেন। তো বায়োলজি ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা, বায়োস কথাটা হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড, বায়োস থেকে এসছে লাইফ, আর লোগোস মানে হচ্ছে নলেজ, জ্ঞান, অর্থাৎ জীবন সম্পর্কে জ্ঞান, সেটাই হলো বায়োলজি। তো এক্ষেত্রে যদি আমরা দেখি বায়োলজির লাইফ অফ লিভিং অর্গানিজমসের মধ্যে একটা লাইফ যার মধ্যে থাকবে, তার মধ্যে কি কি থাকতে পারে? তার মধ্যে থাকতে পারে গ্রোথ থাকবে, অর্থাৎ যার মধ্যে লাইফ থাকবে তার গ্রোথ থাকবে। আমরা যদি দেখি যে গ্রোথের ব্যাপারটা দি প্ল্যান্ট আর অ্যানিমেলের ক্ষেত্রে, অ্যানিমেলের গ্রোথটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, কিন্তু প্ল্যান্টের গ্রোথ কিন্তু প্ল্যান্ট যখন থেকেই একটা ছোট্ট চারা উদ্ভিদ জন্মগ্রহণ করে, সে যখন একদম ম্যাক্সিমাম মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু প্ল্যান্টের গ্রোথ হতে থাকে, কখনো কম বা কখনো বেশি, কিন্তু অ্যানিমেলের গ্রোথ কিন্তু একটা পর্যায়ে গিয়ে নির্দিষ্ট হয়ে যায়, থেমে যায়। তো গেল গ্রোথ, গ্রোথ হচ্ছে লাইফ অফ লিভিং অর্গানিজমসের গ্রোথ থাকবেই। তারপরে কি থাকবে? রিপ্রোডাকশন। প্রত্যেকেই চায় তার প্রত্যেকের অপত্যকে পৃথিবীতে রেখে যাওয়ার, অর্থাৎ তাকে রিপ্রোডাকশন করতে হবে, তার জনন হবে। এরপরে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন বলতে গেলে একটা কথা খুব বলা হয় যে চেঞ্জ মাস্ট বি ডান স্লোলি বাট কন্টিনিউয়াস, অর্থাৎ পরিবর্তন হবে, তাকে পরিবর্তনশীল পৃথিবীতে নিজেকে মানিয়ে নিতে হবে, এটাকে বলা হয় অ্যাডাপ্টেশন। এই অ্যাডাপ্টেশনটা থাকবে কার? লাইফ লিভিং অর্গানিজমসের অ্যাডাপ্টেশন থাকবে, ইভলিউশন থাকবে, এবং লাইফ সাইকেল, অর্থাৎ জীবন চক্র থাকবে। এই যে পাঁচটা জিনিস আমি বললাম, অর্থাৎ লাইফ অফ লিভিং অর্গানিজমসের মধ্যে এই পাঁচটা অংশ থাকবে, তাহলেই আমরা তাকে বলবো যে তার জীবন আছে। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং থিংস? লিভিং এবং নন লিভিং থিংসের মধ্যে পার্থক্য কী? পার্থক্য বলতে গেলে প্রথম সেল স্ট্রাকচার। নন লিভিং থিংসের আমরা সেল স্ট্রাকচার পাবো না, লিভিং থিংসের ক্ষেত্রে সেল স্ট্রাকচার পাবো। আমরা গ্রোথ পাবো না নন লিভিং থিংসের, লিভিং থিংসের গ্রোথ পাবো। আমরা রিপ্রোডাকশন নন লিভিং থিংসের পাবো না, কিন্তু রিপ্রোডাকশন পাবো লিভিং থিংসের ক্ষেত্রে। এগুলো গেল আমাদের ডিফারেন্স। যদি এরপরে আসছে ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ। খাতা নাও, সবাই খাতায় এই পয়েন্টগুলোকে নোট করো, তাহলেই তোমাদের এখানেই 50% পড়াটা রেডি হয়ে যাবে। ক্যারেক্টারিস্টিক্সটা যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা দেখব যে ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ, ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফ। ফার্স্ট পয়েন্ট, শেপ অ্যান্ড সাইজ। প্রত্যেক সজীব বস্তুর একটি নির্দিষ্ট আকার ও আকৃতি আছে। এই নির্দিষ্ট আকার ও আকৃতির উপর নির্ভর করে একটি সজীব বস্তু। যদি আমরা একশী প্রাণী অ্যামিবা দেখি, তারও যেমন
একটা নির্দিষ্ট আকৃতি সে নেয়, আবার বহুকোষী প্রাণী মানুষের ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট আকার এবং আকৃতি আছে। তাহলে প্রথম পয়েন্ট বললাম শেপ অ্যান্ড সাইজ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে সেলুলার অর্গানাইজেশন, খুব ইম্পর্টেন্ট। সেলুলার অর্গানাইজেশন, কোষীয় সংগঠন। এক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখবে, একটা সেল সেটা তৈরি হয় অর্গানিক এবং ইনঅর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে, অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক। অর্গানিক এবং ইনঅর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু একটা সেল তৈরি হয়। এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা কথা যেটা নিটের ক্ষেত্রে আসে, ফিজিক্যাল বেসিস অফ লাইফ। নোট করো এই পয়েন্টটা, ফিজিক্যাল বেসিস অফ লাইফ। বাংলায় বলা হয় জীবনের ভৌত ভিত্তি। আমি আবারও বলছি, বায়োলজি পড়তে গেলে প্রত্যেকটা টার্ম কিন্তু ধরে ধরে জানতে হবে। বায়োলজি ফুললি ডিপেন্ড অন টার্মোলজি। একটা জিনিস একটু মাথায় রাখো, এই ফিজিক্যাল বেসিস অফ লাইফ কাকে বলবো আমরা? আমরা প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম হচ্ছে ধাত্র, প্রাণধাত্র। আর প্রোটোপ্লাজম যদি প্রাণধাত্র হয় তাহলে এটাই হলো আমার ফিজিক্যাল বেসিস অফ লাইফ। একটা জিনিস মনে রাখতে হবে, এই সেল অর্গানাইজেশনের মধ্যে যদি আমরা দেখি প্রোটোপ্লাজম নিয়ে একটু আলোচনা করা যাক। সেটা হলো যে প্রোটোপ্লাজমকে আমরা দুটো ভাগে দেখি, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা নিউক্লিয়াস। প্রোটোপ্লাজম একটা হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এবার প্রশ্ন হলো, এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? একটা জেলির মতন অংশ সাইটোপ্লাজম, নিউক্লিয়াসকে ঘিরে অবস্থান করে। সাইটোপ্লাজমের মধ্যে কি কি অঙ্গাণু থাকে? মাইটোকন্ড্রিয়া থাকে। এইটা নোট করো, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়া থাকবে, কি থাকবে? গলগি কমপ্লেক্স থাকবে, গলজি কমপ্লেক্স। রাইবোজোম থাকবে, লাইসোজোম থাকবে। এই অঙ্গাণুগুলো দিয়েই সাইটোপ্লাজম তৈরি হচ্ছে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে। এছাড়াও আমরা দেখব মাইক্রোটিউবুলস থাকে, সিলিয়া থাকে, ফ্লাজেলা থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে তাহলে? নিউক্লিয়াস, নিউক্লিয় মেমব্রেন ফার্স্ট, নিউক্লিয় মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নোট করো, নিউক্লিয় রেটিকুলিয়াম, নিউক্লিওলাস, এই অঙ্গাণুগুলো দিয়ে নিউক্লিয়াস গঠিত হয়। তাহলে একটা জিনিস হলো, আমরা দেখলাম যে নিউক্লিয়াসের এই তিনটে অংশ, চারটে অংশ, নিউক্লিয় মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয় রেটিকুলিয়াম এবং নিউক্লিওলাস নিয়ে গঠিত হচ্ছে। এবার আমরা যদি দেখি যে যখন ফিজিক্যাল বেসিস নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, এটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফের মধ্যে পড়ে। এরপরে একটা জিনিস আসছে, সেটা হলো মেটাবলিজম। মেটাবলিজমের ক্ষেত্রে আমরা যদি দেখি যে যখনই একটি লাইফের ক্ষেত্রে মেটাবলিজম থাকবে, মেটাবলিজম মানে বিপাক, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা কোষের মধ্যে বিপাক প্রক্রিয়া সংগঠিত হচ্ছে। যদি বিপাক প্রক্রিয়া সংগঠিত হয় তাহলেই আমরা সমস্ত কাজ করতে পারবো। অর্থাৎ আমাদের শক্তি, আমাদের এনার্জি, যে এনার্জি কনভার্ট হচ্ছে
সেটা কোষের মধ্যে কনভার্ট হচ্ছে, তার ফলে আমরা কথা বলতে পারছি, আমরা সমস্ত কাজ করতে পারছি। আমরা যদি দেখি তাহলে এটা একটু মানে হায়ার স্টাডির জিনিস চলে গেল, অর্থাৎ এটিপিটা কি হচ্ছে, ভাঙছে, এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেটে ভাঙছে। মেটাবলিজমের ক্ষেত্রে যদি আমরা দেখি সজীব কোষের মধ্যে যে কেমিক্যাল রিয়াকশন এবং চেঞ্জ হচ্ছে মেটাবলিজমের ক্ষেত্রে, আমরা যদি দেখি যে এক্ষেত্রে যে মেটাবলিজম যখন আমরা বলছি, এই জায়গাটায় একটু তোমরা খেয়াল করো। মেটাবলিজম, এই বিপাককে আমরা দুটো ভাগে ভাগ করি, তোমরা নিশ্চয়ই জানো। একটাকে আমরা বলি উপচিতি বিপাক, আর একটা হচ্ছে অপচিতি বিপাক। তাহলে দেখো, এক্ষেত্রে যখন উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক, এক্ষেত্রে কি হচ্ছে, শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। শুষ্ক ওজন বৃদ্ধি পায়। উদাহরণ তাহলে কি জানবো আমরা, যেমন সালোক সংশ্লেষ, আমরা পুষ্টি, সালোক সংশ্লেষ, পুষ্টি, এগুলো হলো উপচিতি বিপাক। তাহলে অপচিতি বিপাকের ক্ষেত্রে আমরা কি দেখব? অপচিতি বিপাক রেচন, অর্থাৎ এক্সক্রিয়েশনটা হচ্ছে অপচিতি বিপাকের মধ্যে পড়ে। তাহলে বিপাকের ক্ষেত্রে আমরা দেখলাম উপচিতি বিপাক, অপচিতি বিপাক। শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে, আর এক্ষেত্রে অপচিতি বিপাকে লস হচ্ছে, শুষ্ক ওজন হ্রাস পায়। এটা গেল আমাদের ক্ষেত্রে বিপাকের ক্ষেত্রে। এবার প্রশ্ন হলো যে ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফের আরেকটা পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হলো যে নিউট্রিশন, পুষ্টি। একটা কথা বলি, ডাইরেক্ট ডেফিনেশন বা সংজ্ঞা ওইভাবে মুখস্থ করলে হয় না। একটা সংজ্ঞা কিভাবে কনসিস্ট করে সেটাকে আমাদেরকে প্রথম জানতে হবে। একটা সংজ্ঞার মধ্যে লোকেশন থাকবে, তার ক্যারেক্টার থাকবে, তার ফাংশন থাকবে, তার স্ট্রাকচারাল অর্গানাইজেশন থাকবে, টোটালটা মিলে একটা ডেফিনেশনকে ক্রিয়েট করে। তাহলে আমরা ডেফিনেশনকে ওইভাবে মুখস্থ করব না, আমরা পয়েন্টগুলোকে একটু নোট করে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে। তাহলে যদি আমরা দেখি যে নিউট্রিশন সেটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে একটি ধারাবাহিক এবং সম্মিলিত উপচিতিমূলক বিপাক। একটা পয়েন্ট আমি লিখলাম, ধারাবাহিক সম্মিলিত একটি উপচিতি বিপাক। এটা একটা পয়েন্ট লিখলাম, পয়েন্টটা নোট করো। সেকেন্ড পয়েন্ট নোট করো, এই পদ্ধতিতে, এই সম্মিলিত একটি উপচিতিমূলক বিপাক পদ্ধতিতে কি হচ্ছে, প্রাণী কি করছে, প্রাণী তার খাদ্য গ্রহণ করছে, খাদ্য গ্রহণ, তারপরে তার শোষণ হচ্ছে, খাদ্য গ্রহণ হচ্ছে, শোষণ হচ্ছে, আত্তীকরণ হচ্ছে এবং বহিষ্করণ। খাদ্য গ্রহণ, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে সে একটা ধারাবাহিক সম্মিলিত উপচিতি বিপাক, যার মধ্যে খাদ্য গ্রহণ থাকবে, শোষণ থাকবে, আত্তীকরণ থাকবে, বহিষ্করণ থাকবে, যা কিনা আমাদের কি হচ্ছে, যে জীবের প্রয়োজনীয় শক্তি, এই সকল প্রক্রিয়ার মাধ্যমে জীবের প্রয়োজনীয় শক্তিকে যোগান দিচ্ছে। এই শক্তিকে যোগান দেওয়ার ফলে কি হচ্ছে, জীবের ক্ষয় পূরণ হচ্ছে, রোগ প্রতিরোধ হচ্ছে, বৃদ্ধি ঘটছে। তাহলে একটা জিনিস আমরা দেখছি যে নিউট্রিশনের সঙ্গে কিন্তু এতগুলো পয়েন্ট যুক্ত। এটি একটি ধারাবাহিক সম্মিলিত একটি উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ, শোষণ, আত্তীকরণ ও বহিষ্করণের মাধ্যমে জীবের প্রয়োজনীয় শক্তি জীব পাচ্ছে এবং তার মাধ্যমে জীবের ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ এবং জীবের বৃদ্ধি ঘটছে। সেটাই হলো পুষ্টি বা নিউট্রিশন।
এবার একটা প্রশ্ন হতেই পারে, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার নিউট্রিশন তো আপনি বললেন, কিন্তু নিউট্রিশনে তো অনেকগুলো ভাগ আছে। অবশ্যই, দ্য ক্লাসিফিকেশন অফ নিউট্রিশন, খাতায় এই পয়েন্টগুলোকে একটু নোট করে নাও। যদি আমরা দেখি নিউট্রিশনের ক্ষেত্রে একটাকে আমরা বলি অটোট্রফিক আর হেটারোট্রফিক। এই পয়েন্টটাকে লেখো, একটা অটোট্রফিক নিউট্রিশন আর আরেকটা হলো হেটারোট্রফিক। এটা হচ্ছে অটোট্রফিক নিউট্রিশন, হেটারোট্রফিক নিউট্রিশন। আমরা যদি দেখি বাংলায় এই অটোট্রফিকটাকে বলা হয় স্বভোজী পুষ্টি। তাহলে এটা কাদের ক্ষেত্রে দেখা যাবে? এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাবে। যদি আমরা হেটারোট্রফিক নিউট্রিশন দেখি, এই হেটারোট্রফিক নিউট্রিশনটা অনেকটাই বড়, এটাকে একটু মনে রাখতে হবে। এই পয়েন্টগুলোকে একটু তোমরা সবাই খাতায় লিখে নাও। কি কি হবে হেটারোট্রফিক নিউট্রিশন? প্রথম যেটা, সেটা হচ্ছে হোলোজয়িক পুষ্টি, স্যাপ্রোফাইটিক, হোলোজয়িক পুষ্টি, স্যাপ্রোফাইটিক পুষ্টি, প্যারাসাইটিক, তারপর হলো সিম্বায়োটিক, তাহলে দেখো হোলোজয়িক, স্যাপ্রোফাইটিক, প্যারাসাইটিক, সিম্বায়োটিক এবং আরেকটা জিনিস আমরা যদি দেখি সেটা হচ্ছে পতঙ্গভুক। এক্ষেত্রে আমরা হোলোজয়িক পুষ্টি, এই হোলোজয়িক পুষ্টির ক্ষেত্রে যদি আমরা দেখি এটা কাদের ক্ষেত্রে দেখব, উদাহরণগুলো লিখে নাও। মানুষ, তার হচ্ছে হোলোজয়িক পুষ্টি। স্যাপ্রোফাইটিক পুষ্টি, এই স্যাপ্রোফাইটিক পুষ্টিটা এটা হলো মৃতজীবীয় পুষ্টি। এই মৃতজীবীয় পাশে লিখে রাখলাম। এক্ষেত্রে যদি আমরা দেখি এই স্যাপ্রোফাইটিককে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আংশিক আর সম্পূর্ণ, অর্থাৎ এরা সম্পূর্ণভাবে মৃতজীবীর উপরে ডিপেন্ডেন্ট, সেই জন্য স্যাপ্রোফাইটিক পুষ্টি। আংশিক, এটা যদি আমরা দেখি, এই আংশিকের ক্ষেত্রে যদি আমরা দেখি, তার উদাহরণ যদি আমরা জানি তাহলে দেখব পাইন, উদাহরণটা লিখে নাও, পাইন। সম্পূর্ণর ক্ষেত্রে যদি দেখি অ্যাগারিকাস বাইস্পোরাস, অ্যাগারিকাস ক্যাম্পেস্ট্রিস, এরা হচ্ছে আমাদের সম্পূর্ণ মৃতজীবীয় পুষ্টি। তাহলে একটু লিখে দিলাম অ্যাগারিকাস। তাহলে হোলোজয়িক পুষ্টি, স্যাপ্রোফাইটিক পুষ্টি হলো। নেক্সট হচ্ছে প্যারাসাইটিক পুষ্টি। এক্ষেত্রেও কিন্তু প্যারাসাইটিকের ক্ষেত্রেও কিন্তু আমরা দু রকমের দেখতে পাবো। প্যারাসাইটিকের ক্ষেত্রেও কিন্তু সেই একই পার্ট, অর্থাৎ আংশিক আর সম্পূর্ণ। তাহলে প্রশ্ন হলো স্যার এক্ষেত্রে আপনি প্যারাসাইটিক পুষ্টি যখন সম্পূর্ণ বলছেন, যে একদম সম্পূর্ণ ডিপেন্ডেন্ট, যেমন টিনিয়া সোলিয়াম, ফিতাকৃমি। আমরা যদি দেখি গোল কৃমি, অ্যাসকেরিস লুম্ব্রিকরয়েডিস, তারা কিন্তু সম্পূর্ণ প্যারাসাইটিক পুষ্টি। আংশিক ক্ষেত্রে এই প্যারাসাইটিক পুষ্টি যদি আংশিক দেখি, যারা সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট নয়, সেক্ষেত্রে চন্দন, এটা কিন্তু আংশিক। এরপরে প্রশ্ন হলো যে স্যার সিম্বায়োটিক পুষ্টি আপনি বলেছেন, সিম্বায়োটিক নিয়ে একটু আলোচনা করা যাক। সিম্বায়োটিক পুষ্টির ক্ষেত্রে আমরা কি দেখব? দেখো সিম্বায়োটিক পুষ্টির ক্ষেত্রে যদি আমরা দেখি, সিম্বায়োটিক পুষ্টি, সিম্বায়োটিক, এই নোটগুলো করো, সিম্বায়োটিক পুষ্টি।
সিম্বায়োটিক পুষ্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় এসেওছে। যেমন ধরো আমি একদম ডাইরেক্ট চলে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যতিহারী, বাংলায় বলছি ব্যতিহারী আর সহভোক্তা। মিউচুয়ালিজম আর কমনসিলিজম ইংলিশ টার্ম মনে রাখবে। যদি ব্যতিহারীর ক্ষেত্রে দেখি, অর্থাৎ ব্যতিহারী এবং সহভোক্তা, যেমন আমরা জানি যে হাঙর মাছের গায়ের সঙ্গে কিছু প্রাণী যারা লেগে থাকে, তারা সম্পূর্ণভাবে কিন্তু ওই হাঙর মাছের উপর ডিপেন্ডেন্ট, নির্ভর করে থাকে। তাহলে এটা গেল আমাদের সিম্বায়োটিক। এবং লাস্ট হচ্ছে পতঙ্গভুক। তোমরা জানোই পতঙ্গভুক পুষ্টির ক্ষেত্রে আমরা জানবো, যেমন ধরো সূর্য শিশির, কলসপত্রী, এরা কিন্তু পতঙ্গভুক উদ্ভিদ, এরা পতঙ্গের উপর ডিপেন্ডেন্ট। যেমন কলসপত্রী যে উদ্ভিদ, প্রোটিনের জন্য এরা কিন্তু পতঙ্গদের উপর নির্ভর করে থাকে। এই গেল টোটাল আমাদের নিউট্রিশন, যে নিউট্রিশন নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স অফ লাইফের ক্ষেত্রে এরপরে আসবে জীবের বৃদ্ধি বা গ্রোথ। নেক্সট পয়েন্ট আমরা আসব জীবের বৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা দেখি, জীবের বৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই বৃদ্ধির ক্ষেত্রে যদি মানে জীবের বৃদ্ধি কতগুলো সজীব কোষ, এই সজীব কোষ কি হয়, যে সজীব কোষের ক্ষেত্রে যদি দেখি আমরা, তারা খাদ্য গ্রহণ, আত্তীকরণ এবং বহিষ্করণ, এই প্রসেসের মাধ্যমে গিয়ে তাদের গ্রোথ হচ্ছে। তাহলে প্রথম তো কি করতে হবে? খাদ্য গ্রহণ করতে হবে। তাহলে একটু গল্প করি, যে আমরা মাছ, মাংস, দুধ খাচ্ছি। যখনই আমরা খাবার গ্রহণ করছি, পরিপাক শুরু হয়ে যায় মুখবিবর থেকে। মুখবিবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। এরপরে কিন্তু ক্ষুদ্রান্তে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, স্মল ইন্টেস্টাইনে যাওয়ার সঙ্গে সঙ্গেই কি হবে? তার অ্যাবজর্বেশন শুরু হবে। অর্থাৎ অংশগুলো কি হবে, যে আস্তে আস্তে কোষ সেগুলোকে সংগ্রহ করতে থাকবে। ফলে কি হবে? কোষের ক্ষেত্রে বৃদ্ধি আমরা দেখতে পাবো, সেল আস্তে আস্তে সে এনলার্জ করতে থাকবে। এরপরে আমরা যদি দেখি যে রেসপিরেশন, অর্থাৎ জীবের ক্ষেত্রে শ্বসনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই রেসপিরেশনটা যদি আমরা দেখি কিভাবে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এক্ষেত্রে এটা কিন্তু একটা অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া। এক্ষেত্রে জীবের শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে, এটি একটি অপচিতিমূলক বিপাক, এবং জীবের কি হচ্ছে? শুষ্ক ওজন হ্রাস পাচ্ছে। এই রেসপিরেশন জীবের কিন্তু একটি বৈশিষ্ট্য। প্রত্যেকের ক্ষেত্রে কিভাবে হচ্ছে স্যার রেসপিরেশন প্রক্রিয়াটা, একটু আলোচনা করা যাক। প্রথম হয় কি, আমরা অক্সিজেন নিই, পরিবেশ থেকে অক্সিজেন নিই, সেই অক্সিজেন আমাদের ফুসফুসে যাচ্ছে। ফুসফুসে কি হচ্ছে? অক্সিজেনটা হিমোগ্লোবিনের সঙ্গে অ্যাটাচমেন্ট হচ্ছে, অক্সিহিমোগ্লোবিন তৈরি করছে। এই অক্সিহিমোগ্লোবিন প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে যাচ্ছে। অক্সিহিমোগ্লোবিনের যে এই অ্যাটাচমেন্ট, অর্থাৎ হিমোগ্লোবিনের সঙ্গে যে অক্সিজেনের যে অ্যাটাচমেন্ট, এটা কিভাবে হয় স্যার? এটা এইভাবে একটু লিখে নাও, Ag+O2, অর্থাৎ Ag+O2। আবার এই Ag+O2+O2, অর্থাৎ Ag+O4, Ag+O4+O2, এটাকে বলা হয় Ag+O6। এইভাবে এরা কিন্তু যৌগ তৈরি করে এবং প্রত্যেকটা কলা কোষে এইভাবে অক্সিজেনকে সরবরাহ করে। অক্সিজেনের উপস্থিতিতে প্রত্যেকটা কলা কোষে কিন্তু বিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ জীবের শুষ্ক ওজন হ্রাস পেতে থাকে এবং সেক্ষেত্রে রক্তে কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন তৈরি হয়। সেই কার্বো অ্যামিনো হিমোগ্লোবিন আবার আমাদের ফুসফুসে ফিরে আসে এবং সেক্ষেত্রে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শরীরের দেহ থেকে বাইরে বেরিয়ে যায়। এটা হলো একটা টোটাল শ্বসন প্রক্রিয়া। এরপরে নেক্সট আমরা আসব, সেটা হলো যে এক্সক্রিয়েশন। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এক্সক্রিয়েশন। জীব, আমরা তো সব খাদ্য গ্রহণ করলাম, পুষ্টি পেলাম, সেটা কলাকোষে অক্সিজেন পৌঁছে দিল, সেক্ষেত্রে বিপাক সংগঠিত হলো, সব বুঝলাম। কিন্তু এই যে বাই প্রোডাক্ট যেগুলো উৎপন্ন হলো, যেগুলো এক্সক্রিয়েটিভ ম্যাটার, সেগুলো তো দেহ থেকে বাইরে বেরোবে। কিভাবে বেরোবে? এক্ষেত্রে কে সবচেয়ে বড় ভূমিকা পালন করে? কিডনি। অর্থাৎ সেখানে একটা পয়েন্ট মনে রাখো তোমরা,
এই পয়েন্টটা কিন্তু খুব পরীক্ষায় আসে, জিএফআর, গ্লোমেরুলাস ফিল্টারেশন রেট, অর্থাৎ আমাদের যে গ্লোমেরুলাসগুলো আছে নেফ্রনের মধ্যে, সেখানে কিন্তু এই ফিল্টারেশন প্রক্রিয়াটা সম্পাদিত হয়, এক্সক্রিয়েটিভ প্রোডাক্টগুলো দেহের বাইরে বেরিয়ে আসে, বাই ইউরিন, বাই সয়েলিং, এগুলো কিন্তু আমাদের যে অপ্রয়োজনীয় যে বর্জ্য পদার্থগুলো শরীরের বাইরে বেরিয়ে আসে, এটা হলো আমাদের এক্সক্রিয়েশন। লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো সেন্সিটিভিটি। জীবের মধ্যে অতি অবশ্যই এই প্রক্রিয়াটা থাকবে, অর্থাৎ সেন্সিটিভিটি। প্রত্যেকটা জীব সে রেসপন্স করবে, তার মধ্যে সেন্সিটিভিটি থাকবে। জীব যদি রেসপন্স না করে, তার মানে তার মধ্যে যদি সেন্সিটিভিটি কাজ না করে, তাহলে তার টোটাল নিউরাল যে প্রক্রিয়া, অর্থাৎ টোটাল নিউরাল সিস্টেমটাই ভেঙে পড়ে। জীব সেন্সিটিভিটি থাকবে, জীব উত্তেজনায় সাড়া দেবে। এরপরের পয়েন্ট নিয়ে আমরা আলোচনায় আসছি, সেটা হলো জীবের মুভমেন্ট এবং লোকোমোশন। প্রত্যেকটা জীব তার মুভমেন্ট থাকবে, তার লোকোমোশন থাকবে। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট জীবের, সেটা হলো রিপ্রোডাকশান। এই পয়েন্টটাকে একটু নোট ডাউন করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। রিপ্রোডাকশান কোন প্রক্রিয়াতে হয়? তোমরা ক্লাস 10-এ রিপ্রোডাকশান পড়েছো, কিন্তু ডিটেলসটা পড়োনি। এখানে একটু ডিটেলসে জানতে হবে রিপ্রোডাকশান। রিপ্রোডাকশানের ক্ষেত্রে যদি আমরা দেখি, রিপ্রোডাকশান 3 প্রক্রিয়া হয় জীবের ক্ষেত্রে। একটা হচ্ছে ভেজিটেটিভ, আসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশান। তাহলে এবার প্রশ্ন হলো, একটু লেখো খাতায়, অবশ্যই খাতায় লেখো, সেটা হলো প্রথম হলো ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, অর্থাৎ দুটো প্রক্রিয়া হয়, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। দুটো প্রক্রিয়া হচ্ছে প্রাকৃতিক এবং কৃত্রিম প্রক্রিয়ায় ভেজিটেটিভ রিপ্রোডাকশন হয়ে থাকে, যেটাকে আমরা বলি অঙ্গজ জনন। এরপর হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন, যে কোনো একটা লিখলেই হবে। আসেক্সুয়ালটা লিখি, আসেক্সুয়াল রিপ্রোডাকশন। এর আবার অনেকগুলো ভাগ আছে। এই আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে যদি আমরা দেখি, অনেকগুলো ভাগ বলতে গেলে কি কি একটু নোট করে নাও। সেটা হলো বিভাজন, বিভাজন হবে, তার কোরকোদ্গম হবে, বিভাজন, কোরকোদ্গম, খণ্ডীভবন, রেণু উৎপাদন, এছাড়াও আমরা দেখতে পাই গেমিউল গঠন, খুব ইম্পর্টেন্ট, বা গেমা গঠন। অনেক জায়গায় গেমা কথাটা পাবে, আমি গেমাই লিখলাম, গেমা গঠন। এই প্রক্রিয়ার মাধ্যমে জীব তার আসেক্সুয়াল রিপ্রোডাকশনকে সম্পন্ন করে। এরপরে আমাদের আসছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, খুব ইম্পর্টেন্ট। সেক্সুয়াল রিপ্রোডাকশন, সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা কি দেখব? সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কনজুগেশন হতে পারে, আইসোগ্যামি হতে পারে, অ্যানোইসোগ্যামি হতে পারে, উগ্যামি হতে পারে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কমপ্লিট করতে পারে জীব। তাহলে এই নোটটা একটু করে লিখে নাও। প্রথম হচ্ছে লিখলাম কনজুগেশন, কনজুগেশন। তারপরে হচ্ছে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি আর উগ্যামি। এই প্রক্রিয়ার মাধ্যমে জীব সেক্সুয়াল রিপ্রোডাকশনকে সম্পন্ন করে। এরপরে কথাটা হলো যে এই যে জীবের এত প্রকার আমরা বৈশিষ্ট্য দেখলাম, তাহলে জীব কিভাবে তার প্রক্রিয়াকে সম্পন্ন করছে এবং এক্ষেত্রে কেন জীব এই কাজগুলো করবে? এটা এই প্রশ্নটা উঠতেই পারে যে স্যার, যে আপনি এতগুলো কথা বললেন জীব সম্পর্কে, জীব তাহলে কেন করবে? জীব তো নাই করতে পারতো, আমি তো রিপ্রোডাকশন নাই করতে পারি, আমার তো ডেভেলপমেন্ট নাই হতে পারে, কেন? প্রথম যে কথাটা সেটা হচ্ছে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য জীব তার এই প্রক্রিয়াগুলোকে সম্পন্ন করবে। একটা ছোট্ট উদাহরণ দেওয়া যাক। আমাদের পৃথিবীর যে আয়তন, তাতে 350 কোটি
প্রাণী থাকতে পারে। আমি মানুষই বললাম 350 কোটি, আজকে পৃথিবী 700 কোটি হয়ে গেছে, ফলে পৃথিবী তার ভারসাম্যকে লঙ্ঘিত হচ্ছে। তাহলে জীব এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করবে ভারসাম্য রক্ষার জন্য, একটা কথা। 2 নম্বর, 1 নম্বর বললাম ভারসাম্য রক্ষা। 2 নম্বর পয়েন্ট, প্রত্যেকটা জীব তার নিজের অস্তিত্বকে বজায় রাখতে চায়। আমি, তুমি, প্রত্যেকেই অস্তিত্বকে বজায় রাখা। আর আরেকটা কথা হচ্ছে যে এই সেক্সুয়াল রিপ্রোডাকশান বা যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে অপত্য জীব, নূতন নূতন বৈশিষ্ট্য সম্পন্ন জীবকে পৃথিবীতে রেখে যায় আসেক্সুয়াল রিপ্রোডাকশানের মাধ্যমে। আজকে এই ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমসের আমরা যে টোটাল লাইফ, জীবন সম্পর্কে আলোচনা করলাম, এই ক্লাসটা এখানে আমি শেষ করছি। যেখানে তোমাদের অসুবিধে হবে প্রত্যেকেই আমাকে বলবে, আমি অ্যান্সার দেব, কিন্তু প্রত্যেকে নোটটা রাখো, প্রত্যেক দিনের নোট প্রত্যেক দিন রাখো, তাহলেই তোমাদের এটা রেডি হয়ে যাবে। ধন্যবাদ।